মুসোলিনির মতো শেখ হাসিনাও চেয়েছিলেন রাষ্ট্র আর নিজেকে একাকার করে ফেলতে। উন্নয়নের রূপকার থেকে শুরু করে মানবতার মা, সব বিশেষণের আড়ালে ছিল একটাই বার্তা: নেতার সমালোচনা মানেই রাষ্ট্রদ্রোহিতা। হিটলারের যেমন ছিল এসএ বাহিনী, শেখ হাসিনার ছিল ছাত্রলীগ ও যুবলীগ। ফ্যাসিস্ট শব্দটি আমাদের দেশে প্রায়ই রাজনৈতিক গালি হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনকাল বিশ্লেষণ করলে দেখা যায় এটা স্রেফ গালি ছিল না, বরং একটা নিখুঁত কাঠামোগত সত্যে পরিণত হয়েছিল। হিটলার, মুসোলিনি কিংবা পলপটের রাষ্ট্র পরিচালনার যে ভয়ঙ্কর মডেল ইতিহাসে কুখ্যাত, শেখ হাসিনার শাসনামল ছিল তারই একটা আধুনিক এবং নিষ্ঠুর সংস্করণ। রাষ্ট্রবিজ্ঞানের প্রতিটি মানদণ্ড বিচার করলে এই 1.5 দশকের শাসন ব্যবস্থা একটি ধ্রুপদী ফ্যাসিবাদের চিত্রই ফুটিয়ে তোলে। ফ্যাসিবাদের প্রথম শর্তই হলো এক নেতার পূজা বা লিডার কাস্ট। মুসোলিনির মতো শেখ হাসিনাও চেয়েছিলেন রাষ্ট্র আর নিজেকে একাকার করে ফেলতে। উন্নয়নের রূপকার থেকে শুরু করে মানবতার মা, সব বিশেষণের আড়ালে ছিল একটাই বার্তা: নেতার সমালোচনা মানেই রাষ্ট্রদ্রোহিতা। নিজের বাবার ঐতিহাসিক উত্তরাধিকারকে ঢাল বানিয়ে তিনি এমন একটা শাসন তৈরি করেছিলেন যেখানে শাসকের ইচ্ছাই ছিল আইনের উৎস। এই ব্যক্তি পূজা রাষ্ট্র, সরকার ও দলকে এক মোহনায় মিলিয়ে দিয়েছিল। হিটলারের যেমন ছিল এসএ বাহিনী, শেখ হাসিনার ছিল ছাত্রলীগ ও যুবলীগ। এই দলীয় মিলিশিয়ারা রাজপথে ভয়ের রাজত্ব কায়েম করেছিল। বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে আবরার ফাহাদকে পিটিয়ে মারা, এইসব প্রতিটি ঘটনাই ছিল রাষ্ট্রীয় মদতে দলীয় সন্ত্রাসবাদের উদাহরণ। এর সাথে যুক্ত হয়েছিল ভাড়া খাটা অর্থনীতি। বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল থেকে ব্যাংকিং লুটপাট, পুরো অর্থনীতিকে মুষ্টিমেয় অনুগত পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যারা এই ফ্যাসিবাদী ক্ষমতার অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করেছে। কার্ল স্মিথের তত্ত্ব অনুযায়ী ফ্যাসিবাদের অন্যতম ভিত্তি হলো শত্রু নির্মাণ। আওয়ামী লীগ শাসন অত্যন্ত সুপরিকল্পিতভাবে সমাজকে আমার বনাম ওরা বিভক্ত করেছিল। যে কোনো যৌক্তিক সমালোচনাকে রাজাকার বা জঙ্গি তকমা দিয়ে দমন করা হতো। ভিন্ন মতের নাগরিক হিসাবে নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে বিরোধীদের বিরুদ্ধে এক অনন্ত যুদ্ধ ঘোষণা করেছিল রাষ্ট্র। এই বিভাজনমূলক রাজনীতি জুলাইয়ের গণহত্যাকে তাদের চোখে নৈতিক বৈধতা দিয়েছিল। আইন যখন ন্যায় বিচারের বদলে দমনের হাতিয়ার হয়, তখন ফ্যাসিবাদের ষোলকলা পূর্ণ হয়। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে জনগণের জবানবন্দি কেড়ে নেওয়া হয়েছিল। বিচার বিভাগকে দলীয় আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল এবং নির্বাচন ব্যবস্থাকে প্রহসনের রূপ দেওয়া হয়েছিল। 2014, 2018 এবং 2024 নির্বাচনগুলো ছিল স্রেফ গণতান্ত্রিক বৈধতার একটা পাতলা আবরণ, যার নিচে শ্বাসরোধ করা হয়েছিল জনতার ভোটাধিকারকে। যখন ক্ষমতা বদলের শান্তিপূর্ণ পথ বন্ধ হয়, রাষ্ট্র তখন অবধারিতভাবে সহিংসতার দিকে মোড় নেয়। এই ফ্যাসিবাদী প্রকল্পের চূড়ান্ত ও রক্তাক্ত অধ্যায় রচিত হয়েছিল 2024 সালের জুলাই-আগস্টে। 1.5 দশকের দম্ভ যখন ছাত্র জনতার স্রোতের মুখে বিপন্ন হলো, তখন স্বৈরাচার তার আসল বীভৎস রূপ প্রকাশ করলো। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় 1400 মানুষের প্রাণহানি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটা ছিল রাষ্ট্রীয় মদতে পরিকল্পিত গণহত্যা। ফাঁস হওয়া অডিও রেকর্ড প্রমাণ করে শেখ হাসিনা নিজে সরাসরি লিথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। নিজের দেশের তরুণ প্রজন্মকে শত্রু চিহ্নিত করে নির্মূল অভিযানে নামা ছিল ফ্যাসিবাদের শেষ মরণ কামড়। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন এই শাসনের বিচার চলছে, তখন এটা আর স্রেফ রাজনৈতিক বিতর্ক নয়, এটা মানবতা বিরোধী অপরাধের হিসাব। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর ভয়ের সাম্রাজ্য তৈরি করে আওয়ামী লীগ ফ্যাসিবাদের প্রতিটি তাত্ত্বিক মানদণ্ড পূরণ করেছে। ইতিহাসের পাতায় এই 1.5 দশক তাই কোনো উন্নয়নের গল্প নয়, বরং একটা সুসংগঠিত ফ্যাসিবাদী দুঃস্বপ্ন হিসেবেই লেখা থাকবে। 2024-এর জুলাই অভ্যুত্থান সেই অন্ধকার সময়কে পিছনে ফেলে সত্যের যে আলো এনেছে, তাকে রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। প্রতিটি বুলেটের হিসাব এবং প্রতিটি হুকুমের বিচার করাই এখন সময়ের দাবি। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।